থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ২১,১১৮ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যা ৪,২৬৬ কোটি টাকা বাজেটের প্রায় ৫.৩%। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ২০১৮ সালের শেষ নাগাদ ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। আজ আমরা আলোচনা করব বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম এবং এনার্জি প্যাকের সিইও হুমায়ুন রশিদ। আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দুঃখিত, আমাদের প্রতিবেদনে আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। জনাব শামসুল আলম এবং জনাব হুমায়ুন রশিদ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সাথে। কেমন আছেন আপনারা? জি, ভালো থাকবেন। জনাব শামসুল আলম, প্রথম প্রশ্ন আপনাকে আজকে আমরা জানতে চাচ্ছি যে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের জন্য কি বার্তা আপনি দেখছেন? আমি যদি অর্থমন্ত্রীর বক্তৃতা দিয়ে শুরু করি, তাহলে প্রথমেই আমি বলবো যে অর্থমন্ত্রী বলেছেন যে আরও আপনার প্রায় 40টা পাওয়ার প্ল্যানিংয়ে আছে এবং সেটা সর্বসাকুল্যে ধরেন ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এই দিয়ে উনি যে বার্তা দিতে চাচ্ছেন যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমরা বৃদ্ধিটা শনৈভাবে বৃদ্ধি করছি, কিন্তু আমি আতঙ্কিত হচ্ছি যে ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট তৈরি করে একবার সারা দেশে বিদ্যুৎ কেন্দ্রময় যে করে ফেলছেন এবং বিদ্যুৎ খাতে অর্থাৎ বিশেষত বিদ্যুৎ উৎপাদনের যে অদক্ষতা বাড়াচ্ছেন, পাশাপাশি বেজলোড পাওয়ার প্ল্যান্টের দিকে মনোযোগী দিচ্ছেন না। এখনই পিকলোড পাওয়ার প্ল্যান্টের সংখ্যা 50%-এর উপরে চলে গেছে। তাতে করে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা অনিশ্চিত হয়ে পড়েছে। আচ্ছা, এই যে জায়গাগুলো অর্থমন্ত্রীর বক্তব্যে একেবারেই পেছনে চলে গেছে। উনি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাটাকে বড় করে দেখেছেন। আমার ধারণা যে এ ব্যাপারে কারিগরির দিকটা একেবারেই ওনার নজরে আসেনি এবং তাহলে উনি এটাতে স্বস্তি পেতেন না বা আমাদেরকে আশাবাদ করতেন না, এবং আমরা যে আতঙ্কিত হচ্ছি সেই জায়গাটা ধরতে পারতেন এবং এই খাতের পরিকল্পনাটা যেভাবে আছে তা হয়তো অন্যরকম হতে পারত। এটা গেল একটা দিক। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে অর্থমন্ত্রী কথা বলেছেন ধীরে ধীরে ২০১৮ সালের পর থেকে যে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে, আইপিপি যেগুলো বলা হচ্ছে, যেগুলো জরুরি ভিত্তিতে করা হয়েছিল, সেগুলো নির্ভর থেকে আসলে বাংলাদেশ সরে আসতে পারবে। এর ফলে কি বেসরকারি খাতে যারা আপনার উদ্যোক্তা আছেন তাদের জন্য কি কোনো বাড়তি বার্তা বহন করে কিনা, যে এটা অবশ্য আগেও ছিল, কারণ ২০১৮ সাল পরে এক্সটেন্ড করা হয়েছিল। সো এর ফলে কি যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন তারা কি কোনো ঝুঁকির মধ্যে পড়বেন কিনা? আমার মনে হয় প্রত্যেকটা দেশে একটা এনার্জি সিকিউরিটিসের দরকার আছে, আমাদের দেশেও দরকার আছে। আচ্ছা, আমাদের ২০২১ সালের ভিতরে ২৩,০০০ মেগাওয়াট পাওয়ার জেনারেশন দরকার। হ্যাঁ, যে হারে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যে হারে অন্যান্য কমার্শিয়াল গ্রোথ আসতেছে, ফলে বেস লোড পাওয়ার প্লান্ট আসতে হবে। বেস লোড পাওয়ার প্লান্ট কিন্তু ওইভাবে আসে নাই। সরকার এবং ক্রাইসিস ম্যানেজ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন আগে, এই যে ছোট ছোট পাওয়ার প্লান্টের ভাড়াভিত্তিক পাওয়ার প্লান্ট কিংবা আইপিপি, এটা খুব সঠিক সিদ্ধান্ত ছিল বলে আজকে আমরা কি বিদ্যুৎ পাচ্ছি, আজকে আমরা এই স্টুডিওতে বসে কথা বলতে পারছি, বিকজ বিদ্যুৎ তখন এই ডিসিশনগুলো নেওয়া হয়েছিল। এটা সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমি বিশ্বাস করি। এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। তবে ইভেনচুয়ালি এই বৈদ্যুতিক পাওয়ার প্লান্টগুলা যদি কো-জেনারেশন নিয়ে যাওয়া যায়, স্যার যেটা বললেন, আরও টেকনিক্যালি এফিশিয়েন্ট যদি করা যায়, জি, এই ধরনের বিদ্যুৎ প্লান্ট ট্রাই জেনারেশনে যাওয়া যায়, কার্বন এক্সট্র্যাক্টও করে কার্বনটাকে বিক্রি করা যায়, এই ধরনের যদি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আনা যায়, তাহলে এই বিদ্যুৎ প্লান্টগুলোকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই। পাশাপাশি বেস লোড পাওয়ার প্লান্ট আসতে হবে, এবং যত তাড়াতাড়ি বেস লোড পাওয়ার প্লান্ট আসবে তত তাড়াতাড়ি জ্বালানি এবং বিদ্যুতিক নিরাপত্তাটা আরও বেশি নিশ্চিত হবে। ধন্যবাদ। আমরা নেব ছোট্ট একটি বিরতি। আমরা নিচ্ছি 30 সেকেন্ড একটি বিরতি। শুরু করছি আবারও আলোচনা। জনাব শামসুল আলম, আপনাকে জানতে চাচ্ছি যে জনাব হুমায়ুন রশিদ বলছিলেন যে বেজ লোডের দিকে আসলে আমাদের নজর দেওয়া দরকার, আপনিও বলছিলেন। বেজ লোড বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে কি আমরা কিছুই করতে পারি কি? আমাদের যে মেগা প্রজেক্ট যেটা বলা হচ্ছে, সেই মেগা প্রজেক্টের তো কালক্ষেপণ হচ্ছে, জি হচ্ছে এক নাম্বার। 2 নম্বর হচ্ছে বেসরকারি খাতে আমরা সামিটকে দিয়ে করাতে গিয়েছিলাম। সামিট যদি যথাসময়ে সেই
বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি আনতে পারতো তাহলে আজকের এই বিদ্যুৎ সংকট বা বিদ্যুৎ নিয়ে আমাদের কথাবার্তা অন্যরকম হতো। আচ্ছা। ভেড়ামারাই আমরা তৈরি করতে চেয়েছিলাম, তাহলে তো বড় বিদ্যুৎ ক্ষেত্রে চালচিত্রই অন্যদিকে চলে যেত। রাইট। তো এই সব জায়গাগুলোতে পিছিয়ে যাওয়ার পেছনে আমি মনে করি যে একটা ভেতরে ওই যে আমরা ব্যক্তি খাতে যে ব্যবসা আহ্বান করেছি, সেই ব্যবসাকে সুশৃঙ্খলভাবে চালালে আমরা ভালো উদ্যোক্তা তৈরি করতে পারতাম, কারিগরি এবং বিনিয়োগ দিক থেকে সক্ষম বেসরকারি খাত, জাতীয় বেসরকারি খাত তৈরি করতে পারতাম, কিন্তু আমরা সেভাবে তাদেরকে প্রণোদনা দিয়ে সেইভাবে তাকে দাঁড় করাচ্ছি না। দাঁড় করাচ্ছি একটা অস্বচ্ছ এবং বলা যেতে পারে সুশাসন এর মানে দুর্নীতিগ্রস্ত একটা খাতের মধ্যে এদেরকে বেড়ে উঠতে দিচ্ছি এবং এরা আলটিমেটলি তাদেরকে যথাযথভাবে কাজে লাগাচ্ছি না, এবং আমরা সেখানে সমৃদ্ধ হারাচ্ছি এবং আমাদের জ্বালানি সিকিউরিটিটাকে অনিশ্চিত করে তুলছি। আমি মনে করি সবার আগে যেটা দরকার ছিল সেটা হচ্ছে কম্পিটিশন। এই আনসলিসিটেড ওয়েতে বিডিং প্রসেসটা সলিসিটেড ওয়েতে না করে যাকে খুশি তাকে কাজ দেওয়ার সুযোগ রেখে যে একদিকে খাতটাকে অনিশ্চিত করা হচ্ছে, আর একদিকে সুশাসনের বিপর্যয় করা হচ্ছে, আর একদিকে দুর্নীতিকে আপনি বলতে পারেন যে নার্সিং করা হচ্ছে। এই জায়গাটা যদি আপনি কম্পিটিটিভ না করেন তাহলে প্রাইভেট খাতকেও আপনি দাঁড় করাতে পারবেন না। সত্য কথা, কিন্তু একটা সময় যখন আসলে ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট বা আইপিপি কে দেওয়া হলো তখন আসলে হয়তো সেই সুযোগটা ছিল না, তাহলে হয়তো আরো সময় আপনি বেজলোড পাওয়ার প্ল্যান্টের যেটা বলছেন, বেজলোড পাওয়ার প্ল্যান্ট সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ওই কারণে যে বেসরকারি খাতকে দিয়ে যখন আপনি কাজ করাচ্ছেন এবং সেটাতে বিদ্যুৎ চাহিদা মেটাতে চেয়ে আপনি বেজলোড পাওয়ার প্ল্যান্ট না করে পিকলোড পাওয়ার প্ল্যান্টে চাচ্ছেন। এবং পিকলোড পাওয়ার প্ল্যান্ট করার পেছনে যুক্তিটা দ্রুত করা যায়, স্বল্প পুঁজিতে করা যায়, বেশি পুঁজি লাগে না। আর আমাদের আর যখনই আপনি বেজলোড পাওয়ার প্ল্যান্ট যাচ্ছেন তখন ইন্টারন্যাশনাল বিডিং এ যাচ্ছেন, আবার ইন্টারন্যাশনাল বিডিং এ যখন যাচ্ছেন তখন আপনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে আপনি আকর্ষণ করতে পারছেন না। সেই জায়গাটা, আর যেই আকর্ষণ করতে পারছেন না সেটা স্লো হয়ে যাচ্ছে, আবার আপনি নিজে বিনিয়োগ করছেন না, দেশি বিনিয়োগকারীদেরকে সেখানে আসার ব্যাপারেও আপনি উৎসাহ দিতে পারছেন না। অর্থাৎ গোটা জিনিসটা আমি এক কথায় বলতে পারি যে কম্পিটিটিভ করতে পারছেন না, যে কারণে আজকের আমরা এখান থেকে বেরোতে পারছি না। আমি বাজেটের ব্যবসায় পরে বলবো। আপনি ধন্যবাদ। আপনি যোগ করতে চাচ্ছেন এই বিষয়ে? আমি বেজলোডের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে বেজলোড পাওয়ার প্ল্যান্ট আরো বেশি আসা দরকার। বেজলোড পাওয়ার প্ল্যান্টটা কিন্তু অনেক এফিশিয়েন্টলি অপারেট করে। আচ্ছা, এখানে জেনারেশন কস্ট অনেক কম। আমাদের দেশে যেটা আইপিপি দিয়ে করা হয়েছে ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট, কিন্তু বেজলোড পাওয়ার প্ল্যান্টও কিন্তু আইপিপিতে আসছে এবং আসবে। আপনার এই সবচেয়ে বড় যে জিনিসটা আপনি সম্প্রতি দেখেছেন, পাওয়ার কাট ছিল এবং এখনো আছে অনেক। আপনি গাজীপুরে গেলে দেখবেন অনেকক্ষণ পাওয়ার থাকে না। এই যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে মানে একটা ইমব্যালেন্স লোড আছে বাংলাদেশে। সকালবেলা একরকম লোড, দুপুরবেলা একরকম লোড, রাতেরবেলা এক রকম লোড, লোডের প্যাটার্ন ঠিক নাই। আর মাঝখানে প্রচুর পাওয়ার প্ল্যান্ট শাটডাউন হয়েছে যেগুলো আনস্ক্যাজুয়াল মেইনটেনেন্সের কারণে হয়েছে। আনস্ক্যাজুয়াল মেইনটেনেন্স এবং স্ক্যাজুয়াল মেইনটেনেন্স দুইটা মেইনটেনেন্স আছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে আমাদের কিন্তু আমরা এখনো ক্যাপাসিটি বিল্ডিং এ অনেক পিছিয়ে আছি। এই ধরনের বেজলোড পাওয়ার প্ল্যান্ট বলেন আর এই পাওয়ার প্ল্যান্টগুলোর অপারেশন মেইনটেনেন্স বলেন, এটার জন্য যে আমাদের দেশে এখনো আমরা কিন্তু স্কিল ডেভেলপ করতে পারি নাই। সরকার বিশেষ করে পাবলিক সেক্টর কোম্পানিজগুলা যদি এই ওএনএমটা আউটসোর্স করে, সরকার পিডিবি কিংবা অন্যান্য যারা পাওয়ার জেনারেটিং কোম্পানি আছে সরকারি পর্যায়ে, পাবলিক সেক্টর কোম্পানিগুলা যদি ওএনএমটা বাইরে থেকে আউটসোর্স করে তাহলে কিন্তু একটা গ্যারান্টেড আউটপুট পাওয়া যায় অনেক সময়। যে এত গ্যারান্টেড আউটপুট দিতেই হবে, না দিলে কিন্তু পেনাল্টি আছে। এর জন্য আইপিপি কোম্পানিগুলো কিন্তু কেউ লস করতেছে না, তারা কিন্তু প্রফিট করতেছে, বিকজ তারা ওই গ্যারান্টিটাকে স্ট্রংলি মেজার করতেছে। টাইমলি তারা অপারেশন মেইনটেনেন্স করতেছে, স্ক্যাজুয়াল মেইনটেনেন্স করতেছে, ডাউন টাইম কমাচ্ছে। এই জিনিসগুলোকে আমাদেরকে ফোকাস করতে হবে, ইভেন লার্জ পাওয়ার প্রজেক্টে। এতে দেশে একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে। আজকে আমরা বাংলাদেশে এই অপারেশন মেইনটেনেন্সের যদি আমাদের ক্যাপাবিলিটিসটা বাড়াই, আমরা কালকে বলিভিয়াতে যে কিন্তু এই অপারেশন মেইনটেনেন্স করতে পারবো। আমাদের এই দেশে এই লোক, আমাদের এই দেশের লোক, এই স্কিল ডেভেলপমেন্ট আমাদের এখনই শুরু করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের কথা যদি বলি, আমরা এই সেক্টর, আপনি বলছেন যে প্রাইভেট সেক্টরকে আমরা সেই অর্থে বড় করতে পারি। যে কথা বললেন সে কথাটার ট্রু বেনিফিট পেতে হলে আগে আবারও আসতে হয় স্বচ্ছতার ব্যাপারে। দুর্নীতি যে জায়গাটা বেড়েছে
এখানে আউটসোর্সিং যদি করতে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে গভর্নমেন্ট প্ল্যানগুলো, প্রথমত হচ্ছে আমাদের আসতে হবে যে গভর্নমেন্ট প্ল্যানগুলো কেন মেইনটেনেন্স রিপেয়ার স্টেজগুলো এত পুয়ার কেন, তাদের এই সার্ভিসটা এত পুয়ার কেন। প্রথম হচ্ছে কি যে তাদের শিডিউল অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না এবং তাদের ফান্ড নেই, তারা সরকারি পয়সায় চলে। সরকার তাদের কাছ থেকে যে দামে বিদ্যুৎ কেনে তার থেকে উৎপাদন ব্যয় বেশি পড়ে, অর্থাৎ সব সময় তাদের ঘাটতিতে রাখা হয়, অর্থাৎ তারা ফান্ড কনস্ট্রেন্টে থাকে। এখন আসেন যে তাদের অবহেলা নিয়ে যেতে দেওয়া হয় না, তাদের খুচরা যন্ত্রপাতিতে যা দরকার সেভাবে সাপ্লাই সময় মতো পায় না, এই জায়গাগুলো আছে। দ্বিতীয়ত যে জায়গাটা হলো যে আপনি যখনই এগুলোতে আউটসোর্সিংয়ে যাবেন তখনই এটা এখন যেটা আছে ওভারটাইম প্রয়োজন থাক আর না থাক। এইবার বিদ্যুৎ উৎপাদনে যখন আমরা গেলাম, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বিশ্লেষণে যখন গেলাম, সেখানে যে দেখলাম যে নতুন যে বেতন বৃদ্ধি হয়েছে ডাবল হয়েছে, সুতরাং ওভারটাইমও ডাবল এস্টিমেটে নিয়ে আসছে এবং সেটাকে দেখা যাচ্ছে যে মূল্যহার বৃদ্ধির ব্যাপারটি সেখানে কাজ করছে। এই ওভারটাইম যখনই আউটসোর্সিং হবে তখন ওভারটাইম কনভার্টেড হয়ে যাবে, তখন ওভারহোলিং এর কাজ নতুন তৈরি হবে, কারণ যেহেতু দুর্নীতি আছে, অস্বচ্ছতা আছে এবং সেখানে দেখা যাবে যে বাইরে ওভারটাইম এর টাইম যারা সার্ভিস দিচ্ছে আউটসোর্সিং কোম্পানিগুলোর সঙ্গে এদের একটা কনাইভেন্স তৈরি হয়ে যাবে। আমি কিন্তু স্যারের সাথে একমত। সেই জায়গাগুলো আগে ঠিক করতে হবে আমাদের ঠিক করে যেটা আসতে হবে, ওই যে বললাম যে প্রাইভেট সেক্টরকে আমাকে সব দিক এবং সরকারি খাতকে সেই সক্ষমতা নেওয়ার সক্ষম করতে হবে। আসলে এই টেন্ডারটা থাকলেই তো সেই সুবিধা সেই স্বচ্ছতা কি প্রাইভেট সেক্টর আসলে গ্রো করবে অনেকটা। যদি টেন্ডার সিস্টেম ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং এখনো যে টেন্ডারটা নাই তা না, তবে এখনো যেগুলো অপারেশন মেইনটেনেন্স পার্টটা আছে, যেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং পরিচালন, আচ্ছা, এই দুটো যদি প্রাইভেট সেক্টরে নিয়ে আসা যায় তাহলে আরো বেশি এফিসিয়েন্সি আসবে, আরো মানে অপারেশনাল কস্ট কমে আসবে, ডাউন টাইম কমে আসবে এবং এটা প্রপারলি মেইনটেইন হবে। এটা তো রাষ্ট্রের সম্পদ। অ্যাবসলিউটলি, সেটাই। আপনাদেরকে ধন্যবাদ। আবার নিব একটা বিরতির পরে আমরা আবার আলোচনা ফিরে আসবো। আমরা একটু বাজেট নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম এবং এনার্জি প্যাকের সিইও হুমায়ুন রশিদ। জনাব রশিদ এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শামসুল আলম, আপনার কাছে এবং জানতে চাচ্ছি, এবারে বাজেটে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটা হচ্ছে ইউনিফর্ম ভ্যাট চালু হয়েছে। অর্থাৎ আমি যদি এন্ড কনজিউমার কথা বলি, যিনি আগে তার বিদ্যুৎ বিলের উপরে 5% ভ্যাট দিতেন, সেটাকে এখন 15% ভ্যাট করা হচ্ছে। এর ফলে শুধু তো আসলে কনজিউমার এন্ডে নয়, সব এন্ডেই। আমরা প্রথম যেটা উৎপাদনের পর্যায়ে বললাম যে উৎপাদনের পর্যায়ে যতটা মানে উৎপাদন ব্যয় যতটা ন্যায়সঙ্গত এবং যৌক্তিক হওয়া দরকার ছিল তার থেকে বেশি হচ্ছে। এ ব্যাপারে সরকারেরও কোনো দ্বিধা নেই বলতে, সরকারও স্বীকার করেছে। কুইক রেন্টালের জন্য যে ভর্তুকি বেশি যাচ্ছে সেটা অর্থমন্ত্রী তার বক্তব্যেই বলেছে। তার মানে আমরা সেখানে যৌক্তিক ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, সেখানে তার থেকে বেশি ব্যয় লাগছে। এবং পিডিবি বলেছে যে তার আগের বছরে 3000 সামথিং কোটি টাকা লাগছে, এবার 5000 কোটি টাকা লেগেছে। এনিওয়ে ওই জায়গায় গেল। এইবার আসেন আমরা 5% কনজিউমার এন্ডে আমার যা বিল হতো তার সঙ্গে 5% গুণ করে আমি বিল দিতাম। রাইট। এখন হচ্ছে সব জায়গায় ইউনিফর্ম ভ্যাট চালু করাতে আমার এখন হয়ে গেল 15%। 15% সেইটা আমার কাছ থেকে কনজিউমার এন্ড থেকে না হবে না, 15% দিতে হবে হোলসেল থেকে। অর্থাৎ পিডিবি যখন 4 টাকা 4.5 টাকা, এখন ধরেন 4 টাকা 90 পয়সা, তার সঙ্গে 15% যোগ করে পিডিবি ডাউনওয়ার্ডে পাস্ত্র করে দিল, কথা ডেস্ককে দিল বা ডেস্ককে দিল। আচ্ছা, ডেস্কর কাছে মানে সে এই দাম দিয়ে তার কাছে পাঠালো, সে আসলো আমার কাছে এসে তার যে ওখানে 2 টাকা বা 2.5 টাকা তার যোগ হলো, ট্রান্সমিশনে যোগ হলো, যোগটোগ হওয়ার পরে এখান থেকে আমার 15% নেওয়া হলো, তার এটার উপরে 15% নেওয়া হলো। এইবার আসেন ওই 15% যখন তার কাছে আসলো তখন তার যে আমি 10% লাভ দেই, সে পুরা তার খরচ যা লাগে তার সঙ্গে ধরেন এভারেজ 10% তাকে প্রফিট মার্জিন দেওয়া হয়। তাহলে ভ্যাট 15-এর উপরে 10% প্রফিট মার্জিন চলে গেল কিন্তু
কারণ ভ্যাট যোগ হয়ে আসছে 15%, 1.5% গেল। এইবার আসেন 15% যোগ হয়ে এসে যখন আমার কাছে চলে আসলো, তখন 15-এর উপরে আবার 15% হয়ে গেল 2.25%। তার মানে প্রায় 4%। তার মানে এই করে ভ্যাটের নামে 15%, 5 থেকে তো 10 হলোই, জি। আবার এইসব প্রক্রিয়ার কারণে আরো 3-4% বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে আমার কাছ থেকে গেল। এখন বলা হচ্ছে যে পিডিবি যে 15% দিয়ে আসলে এখান থেকে রিইম্বার্সমেন্ট হবে সেটা, আর বাদ বাকিটা সরকারের কাছে চলে যাবে। রিইম্বার্সমেন্ট হয়ে গেলে পিডিবির কোনো ক্ষতি নাই, তো যে টাকা ছিল সেই টাকাই হয়ে গেল। বুঝলাম বিদ্যুতের ক্ষেত্রে এটা, যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যায়, শিল্প মালিকদের ক্ষেত্রে যায়, তাহলে ওই ভ্যাটে বাজারে তো মূল্য ফ্লেক্সিবল, আমার নাই এখানে সরকার মূল্য বেঁধে দিয়েছে, তাই মূল্যের উপরে ইচ্ছা করলেই প্রভাব পড়লো না। কিন্তু যদি বাজারে যাই, বাজার যেখানে ঠিক করে বলা আছে, বাজারের তো নিরপেক্ষতা নাই, বাজারে তো কম্পিটিশন নাই, বাজার তো ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে। অন্যান্য পণ্য, শিল্পজাত পণ্য, এসব আমদানিকৃত পণ্য, এসব জায়গায় যে ঘটনাগুলো ঘটবে, আমার আতঙ্ক ওই জায়গায় যে আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিলেন, সিএনজির দাম বাড়লো, বললেন যে ভাড়া 10% বাড়বে, বাস্তবে দেখা গেল 60%, 50% বেড়ে গেল। সুতরাং আপনার হিসেব এবং তত্ত্বতাত্ত্বিক মতে আপনি যা বলছেন ঘটনা তাই ঘটবে, তা তো আমি আস্থা পাচ্ছি না। বিদ্যুতের ক্ষেত্রে একরকম চেহারা হলো, অন্যদের ক্ষেত্রে আর এক রকম চেহারা হবে, আর এক ক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে একরকম হবে, এক এক ক্ষেত্রে এক এক রকম ইম্প্যাক্ট আসবে, যা সরকারের এই তাত্ত্বিক ব্যাখ্যার সঙ্গে আমি কোনো যোগসাজস্য বা সামঞ্জস্যতা পাবো কিনা আমি সন্দিহান। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই নতুন 15% ফ্যাট কতটা ইম্প্যাক্ট ফেলবে? আমরা যারা আইপিপি অপারেটর হিসেবে কাজ করি, আমাদের উপরে ওইভাবে ভ্যাট প্রয়োগ হয় না। আচ্ছা আমাদের একটা প্রি ডিটারমাইন্ড প্রাইস আছে, আচ্ছা, যেটা আগামী 15 বছর সরকারকে আমরা ওই প্রাইসে, এটা চড়াই উতরাই যাই হোক না কেন, ওই সব একই আমাদের প্রাইসে আপনি বিক্রি করবেন? একই প্রাইসে আমাদেরকে এই জিনিসটা বিদ্যুৎ সরবরাহ করতে হয়, এক। আর দুই নম্বর হচ্ছে যে যে এর ভিতর কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। জি, যে ভ্যাটের দেখা যাচ্ছে আমি তো এক দামে বিক্রি করতেছি, সেটা প্রাইসটা কনস্ট্যান্ট, কিন্তু আমি এর যে বেসিক র ম্যাটেরিয়ালস যেগুলা কিনছি, Exactly. সেখানে তেল, তেল, মোবিল, সবই স্পেয়ার পার্টসে আমার কিন্তু ধরেন তেলে আমার ভ্যাট আসছে না, আচ্ছা, কিন্তু আপনার স্পেয়ার পার্টস কিন্তু লাইফ সাইকেল কস্ট, এই যে ভ্যাটটা আসবে, এটা ধরেন আমি গত 5 বছর আগে বিট করেছিলাম, তখন কিন্তু আমি চিন্তা করি নাই যে এই 15% ভ্যাটটা আসতে পারে। আচ্ছা, ফলে আমার যে আয়টা কমে যাবে। আমার যদি আয় কমে যায়, তাহলে আমার ডেট সার্ভিস করতে আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। Right. এই কিছু কিছু জায়গায় একটা ইন্টার রিলেটেড আছে। তো আমরা সবসময় চাই যে সরকার যদি একটা জিনিস কনস্ট্যান্ট রাখেন, প্রতি বছর ভ্যারিয়েবল না করেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু লাইফের প্যাটার্নটা মানুষের এবং লাইফ কস্টটা মেনটেন করা যায়। Absolutely. তবে উনি যে সরি আমি আগামী বছর জানি না, আগামী বছর কি এটা 20% কি ভ্যাট হবে কিনা আমি তো বলতে পারি। এটা বড় সমস্যা, খুব সংক্ষেপে শেষ করতে উনি হবে। যে কথাটা বললেন তার সঙ্গে আরেকটা কথা অ্যালার্মিং, জি, যে প্রাইভেট সেক্টরকে তেল আমদানিতে ট্যাক্স ভ্যাট মুক্ত সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু পাবলিক সেক্টরে ট্যাক্স ভ্যাট রয়ে গেছে, সেটা কিন্তু 15% হয়ে যাবে, আচ্ছা, এবং সেটা আরো বাড়বে। তার মানে আমি কনজিউমার পর্যায়ে যে দাম দিচ্ছি বিদ্যুতের, সেখানে ভ্যাট এটা বাড়ছে। কিন্তু পাস থ্রু, এটা কিন্তু আমরা তেলেরটা হচ্ছে পাস থ্রু সিস্টেম, এটা কিন্তু